হ্যালো বাচ্চারা, তড়িৎ রসায়নের নতুন প্লেলিস্টে তোমাদেরকে স্বাগত। তো তোমরা পরিবেশ রসায়ন যারা করতো তারা জানো যে আমরা নির্দিষ্ট সংখ্যক ক্লাসের মাধ্যমে টপিক ভিত্তিক ভাবে পড়াশোনা করে আমরা পরিবেশ রসায়ন শেষ করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের তড়িৎ রসায়নের যে প্লেলিস্টটা আসতেছে বা শুরু করেছি আমরা, সেটা একই স্টাইলে আমরা যাবো। তো বেসিক্যালি আমরা প্রথম দুইটা ক্লাস আজকে এবং নেক্সট ক্লাসে একদম বেসিক তড়িৎ রসায়ন নিয়ে কথাবার্তা বলবো। এই বেসিক জিনিসগুলো, ফান্ডামেন্টাল জিনিসগুলোর উপর দাঁড়িয়ে, যে বেসমেন্টের উপর দাঁড়িয়ে আমরা তড়িৎ রসায়নের বাকি জিনিসগুলা ইজিলি সলভ করতে পারবো। তো প্রথমে যেহেতু বেসিক করবো, এই বেসিকে কোনো কোশ্চেন সলভিং থাকবে না, কিন্তু এরপরে যখন আমরা অ্যাডভান্স শুরু করবো সেখানে ওই পরিবেশ রসায়নের মধ্যেই আমরা শুরুতে একটা টপিক পড়বো। যেমন ধর আমরা যেদিন ফ্যারাডের সূত্র পড়বো, তো আমরা প্রথমে ফ্যারাডের সূত্র পড়বো, এই সূত্রে কি কি ধরনের মিল্কি ঝিল্কি আছে এগুলো পড়বো। সেখানে বিগত 10 বছরে এই সূত্র থেকে বোর্ডে কি কি ম্যাথ আসছে সেগুলো করবো। তারপর সেখান থেকে ভার্সিটিতে কি আসছে, ইঞ্জিনিয়ারিং বুয়েট থেকে রুয়েটে কি আসছে, সব ম্যাথ আমরা। তো এই গতিতেই হচ্ছে আমরা এই স্টাইলেই আমরা হচ্ছে এই স্ট্রাকচারেই হচ্ছে আমরা প্লেলিস্টটা কমপ্লিট করব, এবং হোপফুলি এই প্লেলিস্টটা করলে আমাদের একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত আমরা নিশ্চিন্তে করতে পারবো। তো আর কথা না বাড়াই শুরু করি। আজকে আমরা তড়িৎ রসায়নের প্রথম লেকচার তড়িৎ বিশ্লেষণ নিয়ে পড়াশোনা করবো, একদম 9-10 একদম 9-10 বেসিকটা পড়াশোনা করবো। আর একটা প্লেলিস্ট আসলেই খোদার বান্দা তোরা প্রত্যেকটা দিন মানে যে কোনো পোস্টের প্রথম কমেন্ট, ভাইয়া কয়টা লেকচারের মধ্যে শেষ বলে রাখি। এখানে তড়িৎ রসায়ন আমরা 10টা লেকচারের মধ্যে শেষ করব, এবং এটা ম্যাক্সিমাম 10টা লেকচারের মধ্যে শেষ করব। এর কমেও যদি আমি শেষ করতে পারি তাহলে ফাইন, ঠিক আছে। যেহেতু তোমরা যারা পরিবেশ রসায়নের করছো, আমার ক্লাস করছো, তারা জানো আমি অনেক ম্যাথ করাই, অনেক এক্সাম্পল করাই, যাতে করে আমাদের এই প্লেলিস্টটা এক জায়গায় করলাম মানে করলাম, এটা শেষ, আর কোথাও যাতে করতে না। তো ওই চিন্তা করে আমি প্লেলিস্ট বানাই, ঘুমচুন বানাই না। তো এই জন্য হচ্ছে যে আমি একটু বেশি ক্লাস নিই, আর এর থেকে কমে যদি হয়, 10টার কমে যদি আমি পারি তো ভালো, সমস্যা নেই। কম ক্লাসে কম কষ্টে বেশি হবে। আচ্ছা, তো আসি আমরা আজকে প্রথম ক্লাসে তড়িৎ বিশ্লেষণ নিয়ে একটু পড়াশোনা। প্রথমে আসি, তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি। দেখো লিখা যে পানি বা অন্য কোনো দ্রাবকে দ্রবীভূত হয়ে অথবা গলিত অবস্থা, তার মানে দ্রবীভূত অবস্থা হইতে পারে, আবার গলিত অবস্থা হইতে পারে। কি হইতে পারে? তড়িৎ পরিবহন করার ফলে যেসব উপাদান বিযোজিত হয়ে নতুন পদার্থ তৈরি করে তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাদেরকে কি বলা হয়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। এই ঘটনাটা কি বলা হয়? তড়িৎ বিশ্লেষণ। এটা এত কঠিন ভাবে পড়া গেছে না, সিম্পল জিনিস। একটা লবণ নিব, নিয়ে তারে কারেন্ট দিব, বৈদ্যুতিক শক দিব, কারেন্ট দিব, দিলে সে ভাঙবে, ভেঙে একজন অ্যানোডে যাবে, একজন ক্যাথোডে যাবে। অর্থাৎ লবণে কি থাকে? লবণ কি একটা সম্পর্ক না? ডানাত বামাত এই যে একটা সম্পর্ক, লবণ, তাই না? ক্যাটায়ন অ্যানায়ন দুই ভাগে বিভক্ত। তুমি কারেন্ট দিলা, কারেন্টে ক্যাটায়ন এক বিদ্যুৎ দিল, অ্যানায়ন আরেক বিদ্যুৎ দিল। ক্যাটায়ন যে এক বিক্রিয়া করলো, অ্যানায়ন গিয়ে আরেক বিক্রিয়া করলো। কেউ জারণ করলো, কেউ বিজারণ করলো। এই যে ঘটনাটা, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে? তাহলে তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি? আমরা লবণ নিব, একটা কোষের মধ্যে দিব, নিয়ে কারেন্ট দিব, দিলে লবণটা ভাঙবে, ভেঙে মিল্কি ঝিল্কি বিক্রিয়া হবে, শেষ। এটাকেই বইয়ের ভাষায় বলেছে যে সকল লবণ বা গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহনের ফলে এটা ভেঙে যায়, নতুন পদার্থ উৎপন্ন হয়, তাদেরকে তড়িৎ বিশ্লেষণ। ধরো আমরা একটা কোষ নিলাম, এটা একটা তড়িৎ ইলেকট্রোলাইটিক সেল, তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ কি, তড়িৎ রাসায়নিক কোষ কি, গ্যালভানিক কোষ কি, ড্যানিয়েল সেল কি, এই সবই আমরা পড়বো, সবই আমরা পরবর্তীতে পড়বো, সমস্যা। আমি জাস্ট আজকে বেসিক দেখাচ্ছি, তো এই জন্য এই জিনিসটা আমরা নরমালি বলে যাচ্ছি, ঠিক আছে। তো এখন ধরো আমরা একটা কোষ নিলাম, এই কোষে আমরা হচ্ছে ধরো একটা লবণ নিলাম, লবণটা ধরো হচ্ছে এক্স ওয়াই লবণ নিলাম, হ্যাঁ। তো এই এক্স ওয়াই লবণ, যেহেতু লবণে কি আছে, লবণে ক্যাটায়ন আছে, অ্যানায়ন, তাই না? ধরলাম এক্সটা হচ্ছে আমার ক্যাটায়ন, আর ওয়াইটা হচ্ছে আমার ক্যাটায়ন অ্যানায়ন। আমি লবণ নিই, দিয়ে কি করব, নিয়ে হচ্ছে আমি কারেন্ট দিব, বিদ্যুৎ দিব, তাই তো। এখানে ধরো আমার এই যে এইটা হচ্ছে, এই পাশে হচ্ছে আমার অ্যানোড, এটা হচ্ছে আমার অ্যানোড, আর এটা হচ্ছে আমার cathode। ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা কারেন্ট দিব, বিদ্যুৎ দিব, হ্যাঁ, বিদ্যুৎ দিব, বিদ্যুৎ আপনার প্লাস কারেন্ট দিলে ভাইয়া কি হবে, এই লবণটা ভাঙবে। ঠিক আছে, এই লবণটা ভাঙার বলে লবণে কে কে আছে? লবণে আছে হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন। আমার এক পাশে যে এটা বলা একটা তড়িৎদ্বার, এটা একটা অ্যানোড তড়িৎদ্বার, এটা ক্যাথোড তড়িৎ।
তড়িৎদ্বার কি ওসব আমরা পরে পড়তে। তো ক্যাটায়ন কোথায় যাবে, তো খুবই সিম্পল, এটা কি অ্যানোড, তাই না? অ্যানোডকে আমরা পড়বো হচ্ছে, এ এ। অ্যানোড কি? অ্যানোড হচ্ছে এ এ। এ এ। এ ফর অ্যানোড, এ ফর অ্যানোড, এ ফর অ্যানায়ন। তাহলে অ্যানোডে কে যাবে? অ্যানোডে যাবে হচ্ছে অ্যানায়ন। এবার আসি ক্যাথোড। ক্যাথোডকে আমরা কি করবো? ক্যাথোডে করবো হচ্ছে সি সি। ছি 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 ছি, এই ছি, সি হচ্ছে ক্যাথোড, সি সি। তাহলে সি হচ্ছে ক্যাথোড আর এই সি হচ্ছে বিপর ক্যাথোড, বিপর ক্যাটায়ন। তাহলে ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যাবে হচ্ছে ক্যাটায়ন। ঠিক আছে? তাহলে আমরা কি করব? একটা লবণ নিব, লবণ নিয়ে সেখানে তড়িৎ বিশ্লেষণ করব। তড়িৎ বিশ্লেষণ করে লবণটা ভাঙবে, মানে কারেন্ট দিব, কারেন্ট দিলে এটা ভাঙবে। ভেঙে কি হবে? প্লাস এই ক্যাটায়নটা যাবে ক্যাথোডে, অ্যানায়ন যাবে অ্যানোডে। এখন ভাইয়া ক্যাটায়ন কার? ক্যাটায়ন হচ্ছে পজিটিভ না? ক্যাটায়ন হচ্ছে পজিটিভ, তাই তো? ক্যাটায়ন হচ্ছে যারা পজিটিভ, প্লাস বিই পজিটিভ। ঠিক আছে? ক্যাটায়ন হচ্ছে পজিটিভ। তাহলে এখন, তাহলে পজিটিভ আয়নটা যেখানে যাবে সেটা কি হবে? পজিটিভ হবে নাকি নেগেটিভ? পজিটিভ আয়নটা যেখানে যাবে সেটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? কার প্রতি কার আকর্ষণ? বিপরীতের প্রতি আকর্ষণ না? তো ক্যাটায়ন যদি পজিটিভ হয়, সে যেখানে যাবে সেই জায়গাটা কি নেগেটিভ, তাহলে আমার এই যে ক্যাথোডটা, ওটা কি থাকবে? ঋণাত্মক, নেগেটিভ। ঠিক আছে? ক্যাথোডটা নেগেটিভ। ওকে? আর অ্যানায়নকে, অ্যানায়ন হচ্ছে নেগেটিভ, সে যাবে কোথায়? অ্যানোডে। তাহলে অ্যানোডটা কি থাকবে? অ্যানোডটা থাকবে হচ্ছে পজিটিভ। যার ভালোবাসায়, যার টানে, যার প্রেমে আমার অ্যানায়ন কোথায় আসবে? অ্যানোডে। ঠিক আছে? অ্যানোডে চলে আসবে। এখানে এসে তারা কি ধরনের বিক্রিয়া, কি ধরনের? একটাতে জারণ বিক্রিয়া হবে, একটাতে বিজারণ বিক্রিয়া হবে। এখন কোথায় জারণ হবে, কোথায় বিজারণ হবে, এটা আমাদের জানতে হবে, তাই না? আমরা একটা লাইন, ছোট একটা লাইন মনে রাখবো এরকম, যে দেখো তোমার ইলেকট্রোলাইটিক সেল হোক বা ইলেকট্রোকেমিক্যাল সেল হোক, রাসায়নিক কোষ, বিশ্লেষ্য কোষ, ড্যানিয়েল সেল, গ্যালভানিক সেল, হোয়াটএভার ইট ইজ, একটা লাইন মনে রাখবে যে আল্লাহ দুনিয়ার যেই কোষই হোক না কেন, হ্যাঁ, আল্লাহ দুনিয়ার, এটা পরীক্ষার খাতা লেখার দরকার নেই, আল্লাহ দুনিয়ার যে কোষই হোক না কেন, হোক, এতটুকু রাখবেন, আল্লাহ দুনিয়ার যে কোষই হোক, অ্যানোডে সবসময় জারণ হবে, অ্যানোডে সবসময় জারণ হবে। ঠিক আছে? আর ক্যাথোডে তাহলে কি হবে? ক্যাথোডে সবসময় বিজারণ, বিজারণ। ঠিক আছে? তো এখন তাহলে কি হবে? তাহলে এক জায়গায় জারণ হবে, এক জায়গায় বিজারণ হবে। এক জায়গায় ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ছাড়বে, আরেক জায়গায় কি ইলেকট্রন গ্রহণ হবে। এখন এই যে জারণ মানে কি ভাইয়া? এই জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, তাই না? জারণ মানে হচ্ছে ছাড়ন। কি ছাড়ন? কি ছাড়বি তুমি? জারণ মানে হচ্ছে ছাড়ন। কি ছাড়া? ইলেকট্রন ছাড়া, তাই না? ইলেকট্রন, তোমার ছাড়ার মতো আর কিছু নাই এই বয়সে, ইলেকট্রন। আর বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে গ্রহণ। তুমি কারে গ্রহণ করবা? ইলেকট্রন। এর বেশি কিছু নেই, ইলেকট্রন গ্রহণ। তাহলে এক জায়গায় ইলেকট্রন ছাড়বে, এক জায়গায় ইলেকট্রন ধরবে, তার মানে এক জায়গায় হবে জারণ বিক্রিয়া, এক জায়গায় হবে বিজারণ বিক্রিয়া। তো অ্যানোডে সবসময় কি হবে ভাইয়া? অ্যানোডে সবসময় অক্সিডেশন, জারণ। অ্যানোডে কি হবে? জারণ। অ্যানোডে সবসময় জারণ। তো যদি অ্যানোডে জারণ ঘটে তাহলে বিক্রিয়াটা কিরকম হবে? অ্যানোডে কে আসবে? অ্যানায়ন আসবে, এসে জারিত হবে, যে অ্যানায়ন কি? ওয়াই, তাই না? এই ওয়াই মাইনাস কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে এই দেবো। ঠিক আছে? আর ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হবে বিজারণ। ক্যাথোডে কে যায়? ক্যাটায়ন যায়। ক্যাটায়ন কে? এক্স প্লাস। এই এক্স প্লাস ক্যাথোডে আসবে, ইলেকট্রন গ্রহণ করবে, করে এক্স হিসাবে ক্যাথোডে যাবে। তাহলে এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া।
এই বিক্রিয়ার নাম কি? এটা হচ্ছে জারণ বিক্রিয়া বা অক্সিডেশন। জারণ বা হচ্ছে অক্সিডেশন। এই বিক্রিয়ার নাম কি? এটা হচ্ছে বিজারণ, বিজারণ বা রিডাকশন। ঠিক আছে, তাহলে এতটুকু কি আমরা বুঝতে পারছি? জারণ বা অক্সিডেশন, বিজারণ বা রিডাকশন, বিজারণ বা রিডাকশন। ঠিক আছে, জারণ বা অক্সিডেশন, বিজারণ বা রিডাকশন। এখন ব্যাপারটা হচ্ছে কোথায়, কনফিউশনটা কোথায়, যে এইখানে যদি আমরা একটু খেয়াল করি, একটা ক্যাটায়ন আছে, একটা অ্যানায়ন। তুমি নিলা কারেন্ট, ক্যাটায়ন ক্যাথোডে চলে গেল, অ্যানায়ন অ্যানোডে চলে গেল, কোনো ধারণা, তাই না? আমি একটু উদাহরণ, সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি কি বলতে চাচ্ছি। ধরি আমার লবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে এখানে কি আছে? সোডিয়াম প্লাস আছে, ক্লোরিন মাইনাস। তুমি কি করলা? এই লবণটা নিলা, কারেন্ট দিয়ে দিলা। ঠিক আছে, কারেন্ট দেওয়ার ফলে এদের তড়িৎ বিশ্লেষণ হলো। তাহলে সোডিয়াম কোথায় যাবে? সোডিয়াম যাবে হচ্ছে কোথায়? হ্যাঁ, সোডিয়াম যেহেতু ক্যাটায়ন, ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাটায়ন যাচ্ছে ক্যাথোড। তাহলে সোডিয়াম চলে যাবে কোথায়? সোডিয়াম চলে যাবে ক্যাথোড। আর এই ক্লোরাইড চলে যাবে কোথায়? ক্লোরাইড চলে যাবে অ্যানোড। এখানে কোনো গ্যাঞ্জাম আছে? কোনো প্রতিযোগিতা আছে? কিছুই নেই। কারণ কি? ক্যাটায়ন একজনই আছে যে ক্যাথোডে, তার কোনো প্রতিযোগিতা। স্টুডেন্ট খুবই ভালো, রোল নাম্বার 1, ক্লাসে স্টুডেন্ট কয়জন? একজন। তো ও এখানে একজনই আছে, একজন ক্যাথোডে চলে গেছে, কোনো সমস্যা। আবার অ্যানায়ন একটা আছে, সে অ্যানোডে চলে গেছে, কোনো সমস্যা। এখন যদি এরকম হয় যে এখানে আমরা এই সোডিয়ামের পাশাপাশি এখানে আমরা H+ থাকে, অর্থাৎ এটা যে একটা জলীয় দ্রবণ হয়, H+ হয় এবং OH- এইটা। তাহলে এইবার একটু খেয়াল করে দেখবে, এখানে সোডিয়াম প্লাস H+, ক্যাটায়ন দুইটা, ক্যাথোডে। এবার তো প্রতিযোগিতা। আগের বার মানে একটাই ক্যাথোড ছিল, একটাই অ্যানোড ছিল, একটাই ক্যাটায়ন, একটাই অ্যানোড। এবার যে যার যার মতো গেছে, কোনো সমস্যা নেই। এইচএসসি পরীক্ষার মতো, তুমিও গোল্ডেন পাইছো, তোমার ফ্রেন্ডও গোল্ডেন পাইছে, কারণ চিল। কিন্তু এইবার ক্যাথোড দুইটা, তুমি আর তোমার ফ্রেন্ড, ক্যাথোডে সিট একটা অ্যাডমিশন টেস্ট থাকে ইউনিভার্সিটি। এবার কে চান্স? তো এইবার আসে তোমার টেনশন যে এখন ক্যাথোডে কি সোডিয়াম প্লাস যাবে নাকি H+ যাবে? ঢাকা ইউনিভার্সিটিতে কে চান্স পাবে? তো নরমালি কি হয়, জাস্টিস কোনটা? যে বেশি পরিশ্রমী, যার সক্রিয়তা বেশি, যে অ্যাক্টিভ, যে পড়াশোনা নিয়ে থাকে, যার লক্ষ্য, যার গোল, যার ড্রিম সবকিছু হচ্ছে ওই এই দিকে ধ্যান জ্ঞান রাখে, সেই চান্স পাবে। তাহলে এক্ষেত্রে ওই সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে, সোডিয়াম প্লাস আর H+, এই দুই ক্যাটায়নের মধ্যে যার সক্রিয়তা বেশি, সেই ক্যাথোড। সিম্পল, তাই না? এখন এরপর হচ্ছে ক্লোরাইড আর হাইড্রোক্সিল, অ্যানায়ন। এখানেও প্রতিযোগিতা, কে অ্যানোড। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? যার বেশি, মানে সক্রিয়তা বেশি, সে অ্যানোড। এখন কার সক্রিয়তা বেশি, কার সক্রিয়তা কম, এই দুইটা জিনিস যদি ক্লিয়ার হয়, তাহলে তড়িৎ বিশ্লেষণ আমাদের জন্য কোনো ব্যাপার না। আমরা দেখেই বলে দিব যে এখানে প্রোডাক্ট, অ্যানোডের প্রোডাক্ট কি হবে, ক্যাথোডের প্রোডাক্ট। অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে, বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ রসায়নের, মানে তড়িৎ বিশ্লেষণের বেসিক। আমরা এখন এটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব। তার আগে আমরা আমাদের জানতে হবে যে একাধিক যখন আয়ন থাকে, ক্যাটায়ন থাকে বা অ্যানায়ন থাকে, কে অ্যানোডে যাবে বা কে ক্যাথোডে যাবে। তো সেটার জন্য আমাদের কিছু ট্রিক্স জানতে হবে। আর ওই ট্রিক্স কি? ট্রিক্স হচ্ছে সক্রিয়তা সিরিজ জানা, আর টুকিটাকি দুই একটা। ঠিক আছে, তো চল আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে আসি, এই সক্রিয়তা সিরিজটা সম্পর্কে আমরা জানবো। এই সিরিজ তোমরা 9-10 থেকেই পড়ে আসছো। এই কি যেন, কে কিলি কে কে না, মেগাইবার এলেন যেন ফিরে, হ্যাঁ, কে না কে কি না কি করছে, আবার হাজি সাহেব এসব পিটাইছে। তো এই কবিতা তোমরা শিখছো অনেক আগে থেকে, এটা লেখা আছে, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তো এই কবিতা দিয়ে আমরা কি করব, এই যে সিরিজটা, এই সিরিজটা মনে রাখবো। নরমালি আমি কেমিস্ট্রিতে কবিতা টবিতা দেয় আমি খুব একটা পছন্দ করি না, বাট দুই একটা জায়গা আছে যেখানে আসলে কিছু করার থাকে, উপায় থাকে, সেখানে এরকম ভুংচুং কিছু কবিতা মনে রাখতে হবে। তো এখন এই যে ধাতু সক্রিয়তা সিরিজটা, এই সিরিজটা করা হয়েছে কিসের ভিত্তিতে? এটা কিন্তু ধাতুর, ক্যাটায়নের না, অ্যানায়নের না। হ্যাঁ, মানে মাথায় রাখতে হবে, এটা ক্যাটায়নের জন্য না, অ্যানায়নের জন্য না, এটা ধাতুর জন্য। হ্যাঁ, ধাতুর সক্রিয়তা সিরিজ। এই সিরিজটাতে আমরা যখন উপর থেকে নিচের দিকে যাই, এই উপর থেকে নিচের দিকে যখন যাই, তখন ধাতুর সক্রিয়তা, ধাতুর সক্রিয়তা কম। কার? ধাতুর, ধাতুর সক্রিয়তা কমে।
তাহলে সব থেকে বেশি সক্রিয় কে এখানে? এই যে লিথিয়াম, তাই না? আবার সব থেকে নিষ্ক্রিয় কে? এই যে গোল্ড, তাই না? বা আমাদেরকে যদি বলা হয় যে ম্যাগনেসিয়াম এবং টিন এই দুইটার মধ্যে সক্রিয় কে? ম্যাগনেসিয়াম, তাই না? আর যদি মানে বলা হয় যে নিকেল আর মার্কারির মধ্যে সক্রিয় কে? নিকেল। তো এই জিনিসটা হচ্ছে ধাতুর জন্য যে কার সক্রিয়তা বেশি কার সক্রিয়তা কম। হ্যাঁ, তো এখান থেকে কিছু এমসিকিউ আছে, এই এমসিকিউটা আমরা একটু জানবো। সেটা হচ্ছে কিরকম, খেয়াল করো। এখানে যে অ্যারো চিহ্ন দেওয়া আছে লিথিয়াম থেকে এই যে লেড পর্যন্ত, লিথিয়াম থেকে লেড পর্যন্ত যারা আছেন তাদের একটু স্পেশাল ঘটনা আছে। তারা কি করতে পারে? লিথিয়াম থেকে লেড পর্যন্ত, এই যে এটা লিথিয়াম থেকে লেড পর্যন্ত, এরা কি করতে পারে? এরা হচ্ছে অ্যাসিড থেকে এস প্লাস কে সরাইতে পারে, এস প্লাস কে সরাইতে পারে বা প্রতিস্থাপিত করতে, প্রতিস্থাপিত করতে পারে। ঠিক আছে, সেটা কেমন ভাইয়া? সেটা হচ্ছে এই যে ধরো এখানে যদি আমাদেরকে একটা বিক্রিয়া লিখতে দেবে, সাপোজ ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম প্লাস 2H3, তাহলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড সাথে হচ্ছে এই যে দেখো এখানে যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেনকে কি করতে? প্রতিস্থাপিত। সিমিলারলি তুমি যদি সোডিয়াম নিতে, এখানে ধরো সোডিয়াম প্লাস 2 সোডিয়াম প্লাস 2H3, তাহলে কি হইতো? সোডিয়াম ক্লোরাইড লবণ হইতো সাথে এই, তাই না? এখন এই সেম বিক্রিয়াটা যদি আমরা এই লেডের পরে কোনটা দিয়ে করি, আমরা যদি কপার দিয়ে করি, মার্কার দিয়ে করি, সিলভার দিয়ে করি, অর্থাৎ যদি এরকম দিই কপার প্লাস 2H3, তাহলে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে কপার ক্লোরাইড সাথে H2, এটা এরকম হবে না, এরকম। তাহলে প্রশ্নটা আসলে এরকমই আসবে যে নিচের বিক্রিয়াগুলো পূরণ করো, অথবা কোন বিক্রিয়াটা সম্ভব কোন বিক্রিয়াটা সম্ভব না। কারণ এই বিক্রিয়াটা এখানে, ঠিক আছে, এই বিক্রিয়াটা এখানে হবে না, সম্ভব। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা এই হিন্টসটা নিতে পারি যে এমসিকিউ মনে রাখার জন্য, যেমন লিথিয়াম থেকে লেড পর্যন্ত, লিথিয়াম থেকে লেড পর্যন্ত আমরা এরা কি করতে পারে? অ্যাসিড থেকে এস প্লাসকে প্রতিস্থাপিত। তো এরপরে যে আমরা পরেরটা, পরেরটাকে পরেরটা আছে হচ্ছে লিথিয়াম থেকে আয়রন পর্যন্ত। এটা কোনো কোনো বই ক্যাডমিয়াম পর্যন্ত থাকতে পারে, তোমরা একটু চেক দিয়ে দিও। যদি তোমাদের পাঠ্য বই ক্যাডমিয়াম পর্যন্ত থাকে তো ক্যাডমিয়াম নিও, আয়রন নিও, হ্যাঁ পাঠ্য বইটা রয়েছে। ওকে, তাহলে লিথিয়াম থেকে আয়রন পর্যন্ত এরা কি করতে পারে ভাইয়া? এরা হচ্ছে স্টিম থেকে, বাষ্প থেকে এস প্লাস কে প্রতিস্থাপিত করতে। আর বাষ্প থেকে এস প্লাস প্রতিস্থাপন, হ্যাঁ। তো এইটার ক্ষেত্রে সিমিলার রিঅ্যাকশন দেখানো যায়। যেমন কত লিথিয়াম থেকে কি বলতো আয়রন পর্যন্ত আছে। আমরা যদি এরকম দেই জিঙ্ক প্লাস H2O, H2 গ্যাস, বাষ্প মানে কি? গ্যাসিয়াস সিস্টেম, তাই না? তাহলে যে এরকম বিক্রিয়া হতে পারে জিঙ্ক হাইড্রোক্সাইড সাথে H2 আলাদা হয়ে যায়, আমরা সমতা করব এরকম প্রবাবল রিঅ্যাকশন এরকম হবে। ঠিক আছে, তাহলে এরা কি করতে পারে? লিথিয়াম থেকে আয়রন পর্যন্ত এরা বাষ্প থেকে, স্টিম থেকে এস প্লাসকে সরাই দিতে পারে। এরপরে লাস্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিথিয়াম থেকে সোডিয়াম, লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত এরা কি করতে পারে? এরা হচ্ছে পানি থেকে H2O লিকুইড, পানি থেকে, পানি থেকে কি করতে পারে? পানি থেকে এস প্লাসকে প্রতিস্থাপন, প্রতিস্থাপন করতে।
তাহলে এই যে দুই তিনটা লাইন আছে, এই দুই তিনটা লাইন একটু আমরা মনে রাখি, এখান থেকে এমসিকিউ টুকিটাকি এমসিকিউ আসে বা আসতে পারে, এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখি, ঠিক আছে? টুকিটাকি কিছু এমসিকিউ আসে বা আসতে পারে, আসার মতো এটা আমরা মাথায় রাখি। হ্যাঁ, এইটুকু শিখলে, এইটুকু জানলে এখান থেকে হবে। তো এইটা হচ্ছে কার সক্রিয়তা সিরিজ? ধাতুর সক্রিয়তা সিরিজ। এখন ভাইয়া একটু খেয়াল করো তো, আমরা কার সক্রিয়তা সিরিজ নিয়ে পড়াশোনা করতেছি? আমরা করতেছিলাম হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন নিয়ে। আমাদের টেনশন কি? আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করব তখন এই ধাতুটা তো ধাতু হিসাবে নেই, আছে ক্যাটায়ন হিসাবে, আর অধাতুটা আছে অ্যানায়ন হিসাবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের সক্রিয়তা সিরিজ সম্পর্কে জানতে হবে, যে তড়িৎ বিশ্লেষণে আমরা কাকে বেশি প্রায়োরিটি দেব, কে আগে ক্যাথোডে যাবে, কে আগে অ্যানোডে। ঠিক আছে? তো আমরা সেইটার জন্য কি করব? সেটার জন্য এই যে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ এবং অ্যানায়নের সক্রিয়তা সিরিজ, এই দুইটা জিনিস আমরা জানবো। জাস্ট দুই লাইন। ক্যাটায়নের সক্রিয়তা সিরিজটা কিরকম হবে? এটা হচ্ছে ধাতুর বিপরীত। ধাতুর বিপরীত। ধাতুর বিপরীত মানে কি ভাই? ধাতুর বিপরীত মানে হচ্ছে এই ধাতু সব থেকে সক্রিয় ছিল লিথিয়াম, আর অধাতু সব থেকে মানে ধাতু সব থেকে নিষ্ক্রিয় ছিল কি? গোল্ড। কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে ধাতু সব থেকে সক্রিয় হচ্ছে গোল্ড, আর সব থেকে নিষ্ক্রিয় হচ্ছে লিথিয়াম। কারণ কি? কারণ এই সিরিজটা করা হয়েছে মূলত বিজারণ বিভবের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? বিজারণ বিভবের ভিত্তিতে। বিজারণ বিভব বেশি হলে কি হয়? বিজারিত হওয়ার ক্ষমতা বাড়ে। বিজারিত হওয়ার প্রবণতা প্রবণতা এর মানে কি? এর মানে হচ্ছে যত দ্রুত সম্ভব ইলেকট্রন গ্রহণ করতে পারে। কারণ ক্যাটায়ন কি বিক্রিয়া দেয় ভাইয়া? বিজারণ বিক্রিয়া দেয় না, যে আমরা পড়ে আসছি ক্যাটায়ন বিজারণ বিক্রিয়া, তাই না? বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। তাহলে যেই ক্যাটায়নের বিজারণ বিভব বেশি, তার বিজারিত হওয়ার প্রবণতা বেশি, বা ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, তাই না? ইলেকট্রন অথবা কি? ইলেকট্রন গ্রহণের প্রবণতা, ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। এখন এই ঘটনাগুলো ঘটলে কি হবে? এই ঘটনাগুলো ঘটলে আগে ক্যাথোডে প্রবেশ, আগে ক্যাথোডে প্রবেশ করবে বা আগে ক্যাথোডে যাবে। কারণ ক্যাথোডে কি বিক্রিয়া হয়? ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। তাহলে যেই ক্যাটায়নটা সব থেকে বেশি সক্রিয়, যার বিজারণ বিভব সব থেকে বেশি, সে সবার আগে ক্যাটায়নে প্রবেশ করে। ঠিক আছে? এখন এত ক্যাচাল তো ভাইয়া আমাদের মনে থাকবে না, তো আমরা কি লিখবো? আমরা শিখবো এক লাইন। কি এক লাইন? হচ্ছে ভাইয়া এই যে সক্রিয়তা সিরিজটা আছে, এই সক্রিয়তা সিরিজের যে নিচে আছে সে আগে ক্যাথোডে। ঠিক আছে? যে নিচে আছে সে আগে ক্যাথোডে যাবে, ক্যাথোডে। যে নিচে আছে সে আগে, ঠিক আছে? যে নিচে আছে, এক লাইন শিখলি, এই এক লাইন জানলে মোটামুটি হয়ে গেছে। যে নিচে আছে সে আগে, যে নিচে আছে সে আগে, ক্লিয়ার? যে নিচে আছে সে আগে। এখন তোমাকে যদি বলা হয়, ধরো যে তোমাকে বললো যে জিঙ্ক 2+ আর নিকেল 2+, এই দুইটার মধ্যে ক্যাথোডে আগে কে প্রবেশ করবে? এখন এটা যদি আমরা উপর থেকে নিচে হিসাব করি, তাহলে জিঙ্ক আর নিকেলের মধ্যে নিচে কে আছে? নিচে নিকেল আছে, তাহলে নিকেল আগে প্রবেশ। ঠিক আছে? আমাদেরকে যদি বলা হয় লেড আর মার্কারি, এই দুইটার মধ্যে কে আগে ক্যাথোডে প্রবেশ করবে? যেটা নিচে আছে। কে নিচে আছে? মার্কারি নিচে। আমাদেরকে যদি বলা হয় ম্যাগনেসিয়াম আর টিন, কে আগে যাবে? তোমরা জানো, যে নিচে আছে সে আগে যাবে। ঠিক আছে? এখন আমাদেরকে, আমরা যেটা শুরু করছিলাম যেটা দিয়ে, এই যে সোডিয়াম প্লাস আর এস প্লাস, এই দুইটার মধ্যে কে আগে যাবে ভাই? এবার একটু আমরা অ্যান্সারটা দেই, যে সোডিয়াম প্লাস আর এস প্লাস, এই হচ্ছে আমার সোডিয়াম আর এই হচ্ছে আমার হাইড্রোজেন। তাহলে কে আগে যাবে? যে নিচে আছে, নিচে কে আছে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন আগে কে? এই দুইজনের মধ্যে ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে। ক্লিয়ার? তো হোপফুলি আমরা এই যে সক্রিয়তা সিরিজটা, এই সিরিজের সামনে নজরুলটা আমরা বুঝতে পারছি, যেটা কেন নাজিল হয়েছে, এটা ইটা কি, মানে পটভূমিটা কি, এটা দিয়ে আমরা কি করতে পারবো না পারবো। ঠিক আছে? এখন একটু যদি আমরা এই চিত্রটার দিকে তাকাই, এখানে কি শুধু ক্যাটায়ন ছিল?
অ্যানায়ন হচ্ছে। তাহলে ক্যাটায়নের জন্য তো আমরা জানলাম যে যে নিচে আছে সে আগে যাবে। অ্যানায়নের জন্য জানা লাগবে না যে অ্যানায়ন দুটার মধ্যে কে আগে যাবে। আমরা এখন অ্যানায়নের জন্য জানার চেষ্টা করব যে অ্যানায়নের ক্ষেত্রে কি হবে। তো অ্যানায়নের ক্ষেত্রে একটা আছে, কি বলে এটাকে, এই সক্রিয়তা সিরিজ আছে। এখানে একটা সুন্দর কবিতা দেওয়া আছে, আমি জানি না এই কবিতার কবিকে, যেই হোক আল্লাহ তার হেদায়েত করুক। এই কবিতাটা কি লিখছে দেখো, যে নাসায় কোলা ব্যাং আজ হাসে। নাসায় কোলা ব্যাং কেন যাবে আর কোলা ব্যাং হাসবে কেন, এটার কোনো লজিক আমি জানি না, বাট এটা খুব কাজের জিনিস। সেটা হচ্ছে না ফর নাইট্রেট, সালফেট, কোলা হচ্ছে ক্লোরাইড, ব্যাং ব্রোমাইড, আজ আয়োডাইড, হাসে হাইড্রোক্সাইড। এইটা চিন্তা কর, ধাতুর মানে ক্যাটায়নের ক্ষেত্রে যদি বিজারণ বিভবের ভিত্তিতে করা হয়, তাহলে অ্যানায়নের ক্ষেত্রে কিসের ভিত্তিতে করা হয়েছে? জারণ বিভবের ভিত্তিতে। জারণ বিভব কারণ কি? কারণ অ্যানায়ন কোথায় যায়? অ্যানোডে যায়। অ্যানোডে কি বিক্রিয়া হয়? অ্যানোডে জারণ বিক্রিয়া। ঠিক আছে, অ্যানোডে কোন বিক্রিয়া হয়? অ্যানোডে হচ্ছে জারণ বিক্রিয়া। এখন এইখানে যে নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সাইড, যদি এদের মধ্যে বলা হয় যে কে আগে যাবে, অর্থাৎ কে আগে এসে অ্যানোডে যাবে, তাহলে আমরা কি লিখবো প্রতিযোগিতারা? যেমন নাইট্রেট, সালফেট, হ্যাঁ, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, আয়োডাইড লিখলাম না, হাইড্রোক্সাইড। যদি বলা হয় কোনটা আগে অ্যানোডে প্রবেশ, এটার ক্ষেত্রেও একই নাই, যে নিচে আছে সে আগে যাবে। এবার আর ক্যাথোডে না, এরা যাবে কোথায়? এরা যাবে অ্যানোডে। মানে মেইন কথা হচ্ছে এই সক্রিয়তা সিরিজ, সেটা ক্যাটায়নের হোক বা অ্যানায়নের হোক, যে নিচে আছে সে আগে প্রবেশ করে। যে নিচে আছে সে আগে প্রবেশ করে। ঠিক আছে, যে নিচে আছে সে আগে প্রবেশ করবে। এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ভাইয়া এই নাইট্রেট আর হচ্ছে ক্লোরাইড, এই দুইটার মধ্যে কে আগে প্রবেশ করবে, তো ডেফিনেটলি ক্লোরাইড নিচে আছে সে আগে প্রবেশ করবে। অথবা আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাইয়া সালফেট আর হচ্ছে হাইড্রোক্সিল, এই দুইটার মধ্যে কে আগে প্রবেশ করবে অ্যানোডে, ভাইয়া যে নিচে আছে সে হাইড্রোক্সিল প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ক্যাটায়ন এবং অ্যানায়নের বেসিক, যে কোনটা আগে ক্যাথোডে যাবে কোনটা অ্যানোডে। আমরা যে বেসিকটা শিখলাম এখন সেটা আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমরা কয়েকটা টেস্ট করব, তারপরে আমাদের আজকের বেসিক ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে কি আছে? ক্লোরাইড আছে, হাইড্রোক্সিল। এই দুটোর মধ্যে নিচে কি আছে? নিচে হাইড্রোক্সিল আছে। তাহলে হাইড্রোক্সিল কোথায় যাবে? আগে আগে অ্যানোডে যাবে। হাইড্রোক্সিল বুঝতে পারছি? ওকে, যদি বুঝতে পারি তাহলে আমরা এবার শুরু করব। তো এই যে তড়িৎ বিশ্লেষণটা আমরা করব, আমরা কি করব? আমরা একটা লবণ নিব, ওই লবণটারে একটা কোষের মধ্যে নিব, তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে নিব, নিয়ে কারেন্ট দিয়ে দিব, বিদ্যুৎ দিয়ে দিব, বৈদ্যুতিক শক দিব, দিলে দেখবো আমরা অ্যানোডে কে গেছে, ক্যাথোডে কে গেছে, প্রোডাক্ট কি হয়েছে, প্রোডাক্ট। ঠিক আছে, আর এই তড়িৎ বিশ্লেষণে আমরা তিনটা জিনিস খেয়াল, কি কি? একটা হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের সক্রিয়তা সিরিজ, মাত্র আমরা যেটা দেখলাম যে কে কাছে বেশি সক্রিয় আর যে নিচে আছে সে আগে। দ্বিতীয় হচ্ছে ঘনমাত্রার প্রভাব, যদি কারো ঘনমাত্রা অতিরিক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে হ্যান্ডেল করি। এবং এরপর হচ্ছে তড়িৎদ্বারের প্রভাব, তড়িৎদ্বার হিসাবে, অর্থাৎ ওই যে আমরা অ্যানোড ক্যাথোড, এই তড়িৎদ্বার হিসাবে যদি আমরা বিলকি ঝিলকি কিছু নেই সেক্ষেত্রে কি ধরনের ঘটনা। ঠিক আছে, এই তিনটে আসো প্রথমেই আসি নিষ্ক্রিয় তড়িৎদ্বারের সাহায্যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। নিষ্ক্রিয় তড়িৎদ্বারকে, ধরো নিষ্ক্রিয় তড়িৎদ্বার হিসাবে আমরা প্লাটিনাম নিই, প্লাটিনাম। তো নিষ্ক্রিয় তড়িৎদ্বারের সাহায্যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, গলিত। ঠিক আছে, তো ভাইয়া গলিত সোডিয়াম ক্লোরাইডে কে কে থাকে? গলিত, তো সোডিয়াম ক্লোরাইড মানে কি? সোডিয়াম প্লাস আছে, ক্লোরাইড নাই। আর যেহেতু এটা গলিত সোডিয়াম ক্লোরাইড, এটা থেকে পানি আছে। তোমরা অনেকে ভাবো যে লবণ, সোডিয়াম ক্লোরাইড তো লবণ, খাবার লবণ, খাবার লবণ নরমালি রাখলে যে একটু ভিজে যায়, একটু পানি পানি হয়, তোমরা ভাবো যে ওইটাই মনে গলিত, এটা নরম হয়, গলে যায় না। এই গলিত সোডিয়াম ক্লোরাইডের তাপমাত্রা হচ্ছে 801 ডিগ্রি সেন্টিগ্রেড, 801 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি উড়ে যায়। তাহলে 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি কি এটা নামবে চা খাবে বসে? না, পানি তো কবে উড়ে নাই হয়ে গেছে। অনেকে আমার গর্বের সাথে বলে যে ভাইয়া গলিত সোডিয়াম ক্লোরাইড তো আমরা খেয়েছি, তোমার মাথা। 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উত্তপ্ত গলিত সোডিয়াম ক্লোরাইড। তাহলে বিষয়টা হচ্ছে যে গলিত সোডিয়াম ক্লোরাইডে কি থাকে না, কোনো পানি থাকে। তাহলে এখানে কি থাকবে? এখানে শুধুমাত্র সোডিয়াম প্লাস আয়ন থাকবে আর ক্লোরাইড। এখন আমাদের লাগবে কি?
আমাদের লাগবে হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া, সাথে লাগবে হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। ক্যাথোডে কি হয়, অ্যানোডে। ঠিক আছে, তাহলে এখন ভাইয়া ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যাবে হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন কে? সোডিয়াম। সোডিয়াম প্লাস ক্যাথোড। যে কি করবে? যে ইলেকট্রন গ্রহণ করবে, সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন যে সোডিয়াম হিসাবে। ওকে, আর অ্যানোডে কে আসবে? অ্যানোডে আসবে হচ্ছে ক্লোরাইড, অ্যানায়ন। এসে কি করবে? এসে ইলেকট্রন ত্যাগ, ক্লোরাইড মাইনাস ইলেকট্রন ত্যাগ করে হবে হাফ ক্লোরিন। কারণ এটা কি? এটা হচ্ছে অ্যানায়ন, সরি পদার্থ, পদার্থ কি অণু হিসেবে হাফ লিখছি। তোমার যদি হাফ দেখতে সমস্যা হয় তুমি চাইলে 2 দিয়ে গুণ দিয়ে দিতে পারো, তাহলে কি হবে? 2 ক্লোরাইড মাইনাস 2 ইলেকট্রন এখান থেকে ক্লোরিন। বাট ওইটাও যদি লিখো 100% কারেক্ট, কোনো প্যারা নাই, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় তড়িৎদ্বারের উপস্থিতিতে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। এবার নিষ্ক্রিয় তড়িৎদ্বারের সাহায্যে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, কোন জলীয় দ্রবণ? গাঢ় জলীয় দ্রবণ। এই যে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, এটা কি? এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড গাঢ়, তাই না? এইবার সে দেখি সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেট গাঢ়। এই কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইডকে বলা হয় ব্রাইন। কি বলা হয়? ব্রাইন বলা হয়। ঠিক আছে, ব্রাইন। কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইড মিন ব্রাইন। তো এখন ব্রাইনে কি কি আয়ন আছে ভাইয়া? ব্রাইনে আছে হচ্ছে আমার যেহেতু সোডিয়াম ক্লোরাইড, তার মানে হচ্ছে সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরাইড মাইনাস। এখন সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, দ্রবণ শব্দটা যেহেতু আছে তার মানে কিছু না কিছু সেখানে কি আছে? পানি। পানি থাকা মানে কি আছে? পানি থাকা মানে হচ্ছে H প্লাস আছে আর হচ্ছে 4H মাইনাস। ক্লিয়ার? এখন আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া আর অ্যানোডের বিক্রিয়া। এখানে হচ্ছে আমার ক্যাথোড আর এখানে লাগবে হচ্ছে আমার অ্যানোডের। ঠিক আছে, সোডিয়াম আর H প্লাস এই দুইটার মধ্যে ক্যাথোডে কে যাবে? কোন ক্যাটায়নটা যাবে? যে নিচে আছে। তো নিচে কে আছে ভাইয়া? সোডিয়াম আর H প্লাস এর মধ্যে আমরা যদি দেখি, এই যে আমার সোডিয়ামটা হচ্ছে এইখানে, আর ওই যে হাইড্রোজেন অনেক দূরে, তার মানে নিচে কে আছে? নিচে হাইড্রোজেন আছে। তাহলে কে যাবে এখানে? H প্লাসটা ক্যাথোডে। যদি H প্লাস ক্যাথোডে যায়, আমরা লিখে ফেলি ক্যাথোডের বিক্রিয়া, H প্লাস প্লাস ইলেকট্রন গ্রহণ করবে, করে হাইড্রোজেন হিসেবে জমা হবে, তাই না? আর অ্যানোডে কে যাবে ভাইয়া? অ্যানোডে যাবে হচ্ছে এই দুইটার মধ্যে নিচে কে আছে? নিচে আছে হাইড্রোক্সিল, তাহলে অ্যানোডে যাবে হাইড্রোক্সিল, তাই না? এখানে অ্যানোডে যাবে হচ্ছে, অ্যানোডে কে যাবে? ক্লোরাইড যাবে। আমরা একটু বিক্রিয়াটা লিখবো, এরপরে ব্যাখ্যা করবো যে এখানে বিলকি জিলকিটা কেন, এখানে বিলকি জিলকিটা কেন। দেখো ভাইয়া, আমরা যখন বলছিলাম যে আমরা তিনটা জিনিস খেয়াল করব, তার মধ্যে একটা ছিল কি? ক্যাটায়ন আয়নের সক্রিয়তা সিরিজ। 2 নম্বরে কি ছিল? 2 নম্বরে ছিল হচ্ছে ঘনমাত্রা। ঠিক আছে, একটু খেয়াল করলে দেখো যে আমাদের এই যে সিরিজটা ছিল নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রো। তো এই যে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এরা তো মানে কাজিন, সিবলিংস, চাচাতো ভাই বোন, তাই না? এই ক্লোরাইড, ব্রোমাইড, হ্যাঁ, আয়োডাইড, এরা প্রায় সেম জিনিস, এবং এদের এদের জারণ বিভবের মানও খুব একটা বেশি না, কাছাকাছি, মানে খুব একটা পার্থক্য নেই, কাছাকাছি। তো আমরা হাইপোথেটিক্যালি চিন্তা করতে পারি যে ক্লোরাইডের পরেই হচ্ছে আমার হাইড্রোক্সিল, অর্থাৎ ক্লোরাইড আর হাইড্রোক্সিল এই দুইটার ভ্যালু, এই দুইটার মান খুব কাছে। এই দুইটার মান কি? খুব কাছাকাছি। কার কার? ক্লোরাইড আর হাইড্রোক্সিলের। কারণ কি? কারণ মাঝখানে আছে কি? মাঝখানে আছে ব্রোমাইড, তারপরে হচ্ছে তোমার কি বলে এটা, মাঝখানে আছে ব্রোমাইড, আয়োডাইড, এদের মধ্যে খুব একটা পার্থক্য। তো এখন যদি এরকম হয় কারো জারণ বিভব খুব কাছাকাছি, তার মধ্যে একজনের ঘনমাত্রা একটু বেশি, তাহলে ওই ঘনমাত্রাকে প্রায়োরিটি দিয়ে আমরা তাকে ওভারটেক, ঠিক আছে, আমরা তাকে ওভারটেক করতে পারবো। মনে কর এরকম ব্যাপারটা দেখো, এই যে ধরো নাইট্রেট আর হচ্ছে সালফেট, এই দুইটা তো নিয়ম অনুযায়ী নিচে কে আছে? সালফেট, তাহলে অ্যানোডে কে যাবে? অ্যানোডে যাবে হচ্ছে
সালফেট, তাই না? সরি, হ্যাঁ অ্যানোডে সালফেট। এখন এটা কখন, এটা হচ্ছে নরমাল নরমাল কন্ডিশন। কিন্তু যদি এমন হয় যে নাইট্রেটের ঘনমাত্রা অনেক বেশি, নাইট্রেটের ঘনমাত্রা অনেক বেশি, তখন কি হবে? তখন কিন্তু এই নাইট্রেট চলে যায় কোন কন্ডিশনে? যদি ওদের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা অনেক বেশি। ঠিক আছে? এবার তুমি যদি বলো যে ভাইয়া তাহলে আমরা যদি এই নাইট্রেটের ঘনমাত্রা বেশি থাকে সাথে হাইড্রোক্সিল থাকে তাহলে কি নাইট্রেট যাবে? না, এই নাইট্রেট আর হাইড্রোক্সিলের মাঝখানে অনেক জারণ বিভবের পার্থক্য। তখন এটা খাদ্য কখন? যখন কাছাকাছি জারণ বিভব থাকবে, জারণ বিভবের মানের পার্থক্য। ঠিক আছে? তাহলে এই গাঢ় জলীয় দ্রবণে নিয়ম অনুযায়ী যদিও হাইড্রোক্সিল যাওয়ার কথা কইছে, এই যে যদিও এখানে হাইড্রোক্সিল যাওয়ার কথা, কিন্তু এখানে যায় কি? যায় হচ্ছে ক্লোরিন। কে যায়? ক্লোরিন। তো এখন তোমরা এখানে একটা অবজেকশন দিতে পারো। অবজেকশনটা কি আসতে পারে? যে ভাই গাঢ় সোডিয়াম ক্লোরাইড পানি, কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইড পানি, এখানে ক্লোরিনের ঘনমাত্রা বেশি, তাহলে সোডিয়ামের ঘনমাত্রা কি কম? না, সোডিয়ামের ঘনমাত্রা তো বেশি। ক্লোরিনের ঘনমাত্রা যদি বেশি হয়, সোডিয়ামের ঘনমাত্রা তো বেশি। তো আপনি ক্লোরিনের সাথে একটা আলগা জিনিস দেখাইলেন, কিন্তু সোডিয়ামকে তো আপনি দিলেন না। ক্লোরিন যদি ঘনমাত্রা বেশি হওয়ার কারণে অ্যানোডে যেতে পারে, সোডিয়াম ঘনমাত্রা বেশি হওয়ার কারণে ক্যাথোডে যাওয়া উচিত ছিল না? যাওয়া উচিত ছিল না? এখন এই সোডিয়াম যদি নালিশ করে জাতির সামনে দাঁড়িয়ে আপনি কি বলবেন, কি ব্যাখ্যা যে সোডিয়াম কেন গেল না, তার সাথে ইনজাস্টিস কেন হলো? খুবই সিম্পল। দেখো, ক্লোরাইড আর হাইড্রোক্সিল এই দুইটা কি পাশাপাশি ছিল, জারণ বিভবের পার্থক্য কম ছিল। কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো, এই সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে ভাইয়া সোডিয়াম আছে কোথায়? এই যে এখানে ঢাকায়, আর হাইড্রোজেন প্রোটন আছে এই যে উগান্ডা। এদের মাঝখানে বিজারণ বিভবের পার্থক্য অনেক অনেক। এই জন্য এখানে বিজারণ বিভবের পার্থক্যের বেশির কারণে তোমার দ্রবণে যদি একটু পানিও থাকে সোডিয়ামের সাথে, তাহলে যদি সেখানে এস প্লাস থাকে অবশ্যই এস প্লাস। কাহিনী একটাই, জারণ বিভবের পার্থক্য, বিজারণ বিভবের পার্থক্য। ঠিক আছে? এখন খেয়াল করি একটু, যেখানে আরেকটু বিকৃতি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমার সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কে চলে গেছে? হাইড্রোজেন চলে গেছে, তাই না? ওই যে এখানে ক্লোরাইড আর হাইড্রোক্সিলের মধ্যে কে চলে গেছে? হাইড্রোক্সিল চলে গেছে। এই যে দ্রবণে আছে, দ্রবণে আছে সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সিল প্লাস। এরা কারা? এরা হচ্ছে সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সিল প্লাস। এই সোডিয়াম প্লাস প্লাস হাইড্রোক্সিল মাইনাস, দুইটা মিলে কি উৎপন্ন হয়? দুইটা মিলে উৎপন্ন হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কি? এটা হচ্ছে একটা আয়ন। এটা কি? এটা একটা আয়ন। তো এরকম একটা প্রশ্ন আসে বা আসতে পারে, ছোটবেলা হয়তো তোমরা দেখছো এরকম যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে, ব্রাইন এর তড়িৎ বিশ্লেষণে ক্লোরিন ক্ষার, ক্লোরিন, এই যে ক্লোরিন সাথে হচ্ছে ক্ষার, ক্লোরিন ক্ষার উৎপাদন ব্যাখ্যা, উৎপাদন ব্যাখ্যা ব্যাখ্যা করো। যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে তুমি কি করবা? তুমি হচ্ছে ক্লোরিন ক্ষার উৎপাদন ব্যাখ্যা। তো খুবই সিম্পল, তুমি প্রথমে ব্রাইন নিবা, মানে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ নিবা, নিয়ে তুমি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করবা। করলে অ্যানোডে চলে যাবে হচ্ছে ক্লোরাইড, কেন? ঘনমাত্রা বেশি। ক্যাথোডে যাবে হচ্ছে প্রোটন। তারপর দ্রবণে তুমি রাখতেছো করে সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সিল মাইনাস, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। একটা ক্যাটায়ন আর অ্যানায়ন তুমি একা ছেড়ে দিবা, তাদের মধ্যে বিক্রিয়া হবে, এটা খুবই সহজ। তো এই বিক্রিয়া হবে, হইলে কি উৎপন্ন হবে? ক্ষার উৎপন্ন হবে। এবার তুমি বলবা যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, আপনি জানতে চাইছেন ক্লোরিন ক্ষার উৎপাদন। তো দেখেন অ্যানোডে ক্লোরিন উৎপন্ন হয়েছে, আর দ্রবণে যে সোডিয়াম আর হাইড্রোক্সিল রেখে গেছিলাম, এরা দুজন মিলে ক্ষার উৎপন্ন করে। তাহলে ক্লোরিনও পাইলাম, ক্ষারও পাইলাম, হয়ে গেল ক্লোরিন ক্ষার। ঠিক আছে? এরপর আসছি আমরা পরেরটা। পরেরটা কি বলছেন? নিষ্ক্রিয় তড়িৎদ্বারের সাহায্যে সোডিয়াম ক্লোরাইডের লঘু দ্রবণ। লঘু মানে কি? লঘু মানে হচ্ছে ডাইলিউট, ডাইলিউট লঘু সাধারণ মানে নরমাল জলীয় দ্রবণ, এটাতে কোনো প্যারা নেই। এটা কি? সোডিয়াম ক্লোরাইড লঘু দ্রবণ, ডাইলিউট। সোডিয়াম ক্লোরাইড ডাইলিউট বা লঘু দ্রবণ। এখন এইখানে কি কে? সোডিয়াম আছে,
ক্লোরাইড আছে, যেহেতু লঘু দ্রবণ মানে সোডিয়াম ক্লোরাইডের চেয়ে পানির পরিমাণ অনেক বেশি, তার মানে এখানে প্রচুর পরিমাণে H+ আছে, হাইড্রোক্সিল আছে। তো এইখানে তো আর ক্লোরাইডের ঘনমাত্রা বেশি না, তার মানে এইদিকে কোনো বিলকি জিলকি নেই, এখানে আমরা নরমাল যেটা শিখছি সেটাই আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই লাগবে। ক্যাথোডের বিক্রিয়া লাগবে অ্যানোডের বিক্রিয়া, অ্যানোডে কি হয়, ঠিক আছে। তাহলে এবার দেখেন সোডিয়াম আছে, H+ আছে, কে যাবে ক্যাথোডে, যে নিচে আছে, কে নিচে আছে H+, তাহলে এই হচ্ছে আমার H+, একটা ইলেকট্রন গ্রহণ করবে করে হাফ H, ঠিক আছে। এরপর আসেন কি অ্যানোড, অ্যানোডে কে যাবে, ক্লোরাইড আর হাইড্রোক্সিল, কে যাবে, নিচে যে আছে সে যাবে, নিচে কে আছে হাইড্রোক্সিল। এবার আর কোনো বিলকি জিলকি নাই, কেন নাই, কারণ হচ্ছে এবার ঘনমাত্রার কোনো আধিক্য নাই, কারণ ঘনমাত্রা বেশি না, ক্লোরাইডের ঘনমাত্রা বেশি না, তাহলে এবার নরমাল নিয়ম, নরমাল নিয়মে হাইড্রোক্সিল নিচে মানে হাইড্রোক্সিল যাবে, শেষ ছিল। হ্যাঁ, তাহলে হাইড্রোক্সিল গেলে এই যে 2 হাইড্রোক্সিল, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে পানি উৎপন্ন করবে, সাথে হাফ H2O, H2O প্লাস আর O2, কারণ হাফ দেখতে সমস্যা হইলে গুণ করে দাও, তাহলে 4OH মাইনাস 2 দুগুণে 4 ইলেকট্রন, এখানে হচ্ছে 2H2O আর অক্সিজেন, কোনো সমস্যা নেই, একই, ঠিক আছে। এই তাহলে এখানে কিন্তু কোনো মিল্কি জিল্কি আর নাই, এখানে কোনো মিল্কি জিল্কি নাই। তো একটু আমরা একটা জিনিস এখন একটু খেয়াল করি, হ্যাঁ দেখো এই যে ক্যাথোডে সোডিয়াম গেছে, কখন গেছে, যখন আমরা হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার নিছিলাম, নিষ্ক্রিয় তড়িৎদ্বারের উপস্থিতিতে গলিত সোডিয়াম ক্লোরাইড, গলিত মানে সোডিয়ামের কি কোনো প্রতিযোগী ছিল, প্রতিযোগী ছিল একাই। ধরো তুমি দৌড় খেলা দিতেছো, 100 মিটার দৌড়, তুমি একাই, তো আজকে যাও বা কালকে যাও বা 1 বছর পরে 100 মিটার দৌড়ে তুমি যদি 1 বছর পরে যাও, মিটি 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 করে মিটি মিটি রেস নিয়ে 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 তাবু গেড়ে 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 যাও, তাও তুমিই ফার্স্ট, কারণ কি প্রতিযোগী। তো সোডিয়ামের ক্ষেত্রে এমনটাই, সেকেন্ড কেউ ছিল না ওয়াটার। এবার যখন আমরা প্রতিযোগিতায় আসছি, তখন দেখো এই গাঢ় জলীয় দ্রবণের ক্ষেত্রে এপাশ থেকে ক্লোরাইড গেছে, এপাশ থেকে H+ গেছে, কিন্তু সোডিয়াম যাইতে পারে। আবার পরবর্তীতে যখন আমরা নরমাল করলাম, তখন এপাশ থেকে H+ গেছে, এপাশ থেকে হাইড্রোক্সিল গেছে, এবারে কিন্তু সোডিয়াম যাইতে পারে। তাহলে অ্যানোডে চান্স পাইছে কে, অ্যানোডে ক্লোরাইড পাইছে। এই যে আমরা যদি প্রতিযোগিতা চিন্তা করি, প্রথম প্রতিযোগিতা এই এটাতে ক্লোরাইড পাইছে, এটাতে হাইড্রোক্সিল পাইছে, তাই না। তাহলে ক্লোরাইড পাইছে এক, হাইড্রোক্সিল পাইছে এক, আর H+ পাইছে কয়বার, দুইবার, H+ পাইছে দুইবার, কারণ কোন প্রতিযোগিতায় সোডিয়াম যায় না। এই যে এখান থেকে H+ গেছে, আবার পরেরটা তো কি, পরেরটা তো H+ গেছে। তাহলে এখন সোডিয়ামের ক্ষেত্রে যারা প্রতিযোগিতায় টিকতে পারে না, তাদের ক্ষেত্রে কি কোটা, তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটা কোটা অ্যাপ্লাই করতে হবে, যেই কোটায় প্রতিযোগিতা থাকা সত্ত্বেও আরেকজন পটেনশিয়াল থাকা সত্ত্বেও আমরা সোডিয়ামকে কি করতে পারবো, ক্যাথোডে নিতে। সেই কোটাটা কি, সেই কোটা হচ্ছে অ্যামালগাম তড়িৎদ্বার। অ্যামালগাম তড়িৎদ্বার মানে কি, অ্যামালগাম তড়িৎদ্বার মানে হচ্ছে মার্কারি তড়িৎদ্বার, মার্কারি, ঠিক আছে। ক্যাথোড হিসেবে যদি আমরা মার্কারি ক্যাথোড ব্যবহার করি, মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করি, অ্যামালগাম তড়িৎদ্বার ব্যবহার করি, তাহলে আমরা ক্যাথোডে সোডিয়াম জমা করতে পারবো। এটা কিভাবে খেয়াল কর, আমরা সোডিয়াম ক্লোরাইডের নরমাল একটা জলীয় দ্রবণ নিই, হ্যাঁ, নিয়ে আমরা এখন তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, সাথে থাকবে H+ আর OH মাইনাস, আমার লাগবে ক্যাথোডের বিক্রিয়া, আর লাগবে কার বিক্রিয়া, অ্যানোডের। এখন অ্যানোডে কে যাবে, এটা তো খুবই সুস্পষ্ট, নিচে যে আছে সে যাবে, নিচে কে, হাইড্রোক্সিল, তাহলে আমার হাইড্রোক্সিল যাবে, হাইড্রোক্সিল ইলেকট্রন ত্যাগ করবে করে H2O প্লাস আর O2, শেষ। এটা হচ্ছে অ্যানোড, অ্যানোডে বিক্রিয়া শেষ। এবার ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে আমার সোডিয়াম প্লাস আছে আর H+ আছে, নিয়ম অনুযায়ী যেটা নিচে আছে সেটা যাবে, H+ আছে সে নিচে আছে সে যাবে, কিন্তু না, H+ যাবে কখন, যখন তড়িৎদ্বার হচ্ছে নিষ্ক্রিয়। আগে সবগুলা কি নিষ্ক্রিয়, সবগুলা নিষ্ক্রিয় ছিল, কিন্তু এবার তড়িৎদ্বার হচ্ছে অ্যামালগাম, মার্কার। তড়িৎদ্বার হিসেবে যদি অ্যামালগাম নেই, মার্কারে নেই, তখন আর আমার H+ যেতে পারে না, তখন যায় হচ্ছে সোডিয়াম প্লাস। এটা আমরা একটু
মাথায়, ঠিক আছে? কেমিস্ট্রি যেহেতু পড়তে আসছো, একটু বিলকি চিলকি পড়া লাগবে, বিলকি চিলকি সহ্য করা লাগবে। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে সোডিয়াম যখন এই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে যদি আমরা মার্কারিটা যোগ করি, মার্কারি তড়িৎদ্বার, এই অ্যামালগাম তড়িৎদ্বার যদি দেই, তখন এখানে এই সোডিয়াম অ্যামালগাম নামে সোডিয়াম অ্যামালগাম উৎপন্ন হয়। সোডিয়াম অ্যামালগাম, এই অ্যামালগামের হোল্ডিং পাওয়ার অনেক বেশি। অর্থাৎ এই অ্যামালগামটা যখন আমরা দেই, সোডিয়ামটা চারপাশ থেকে অ্যামালগামকে ঘিরে রাখে, এই ক্যাথোডকে ঘিরে ফেলে। এখন ভাইয়া বিজারণ বিক্রিয়া হয় কোথায়? ক্যাথোড। ক্যাথোড হিসাবে কি নিছি? মার্কারি। ওই ক্যাথোডকে ঘিরে রাখছে কে? সোডিয়াম। তাহলে এখানে হাইড্রোজেন যেতে পারবে? পারবে। ঠিক আছে? তো মার্কারি দিলেই মার্কারির চারপাশে কে ঘিরে থাকে? চারপাশে হচ্ছে ওই সোডিয়াম ঘিরে থাকে। তো সোডিয়াম ঘিরে থাকলে ক্যাথোডের চারপাশে যে আছে তার তো বিজারণ হবে। এজন্য সোডিয়ামেরই ব্যাপারটা এরকম হয় যে আমরা যদি এটা হচ্ছে মার্কারি তড়িৎদ্বার। এই মার্কারি তড়িৎদ্বারটা যদি আমরা দেই, কোথায় দিব? মার্কারি তড়িৎদ্বারটা যদি আমরা ডুবাই তেলের মধ্যে, তখন এই যে সোডিয়াম গুলা এইভাবে ঘিরে রাখে। এইভাবে ঘিরে রাখে। এখন সোডিয়াম যদি চারপাশে ভাবে ঘিরে রাখে ক্যাথোডকে, তো যেহেতু ক্যাথোডের হোল্ডিং পাওয়ার বেশি, সে সোডিয়ামকে ধরে রাখলো, এইখানে সোডিয়াম প্লাসের কি হয়ে যাবে? বিজারণ। তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যেগুলো এমসিকিউ তে আসে, প্রচুর আসে পরীক্ষায়, যে আমাদের নিষ্ক্রিয় তড়িৎদ্বার যদি হয়, সেক্ষেত্রে আমার সোডিয়াম আর H প্লাসের মধ্যে কে যাবে? H প্লাস যাবে। কিন্তু যদি আমার তড়িৎদ্বার হিসেবে আমরা অ্যামালগাম নেই, কোনটা নিব? অ্যামালগাম বা মার্কারি নেই, তাহলে কে যাবে? সোডিয়াম। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? হোপফুলি আমরা বুঝতে পারছি, তাই না? ওকে, বুঝতে পারলাম। একটু দেখি যে আমরা কি কি শিখলাম আসলে। এরপরে আমি দুইটা বাড়ির কাজ দিব তোমাদেরকে, শেষ। আমরা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন প্রথমে আমরা দেখছি। নিয়ম কানুন দেখার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন তড়িৎ বিশ্লেষণ করব। আমরা প্রথমে কি করছি? গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলাম। এরপর আমরা গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করছি। সেখানে একটা মিল্কি জিল্কি দেখছি যে ঘনমাত্রার প্রভাব, এবং সবশেষে আমরা কি দেখছি? ক্লোরিন ক্ষার উৎপাদন পদ্ধতি। এরপরে আমরা নিচে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণ, যেটা ছিল নরমাল বিক্রিয়া। এরপর আমরা গেছি হচ্ছে কোটা। সোডিয়ামকে আমরা ষড়যন্ত্র করে ক্যাথোডে নেওয়ার জন্য কোটা হিসাবে আমরা কি অ্যামালগাম তড়িৎদ্বার নিয়ে আসছি, যেটা আমরা বলে আসছি আমি এই যে এটা তড়িৎদ্বারের প্রভাব। এই যে তড়িৎদ্বারের প্রভাব, অর্থাৎ তড়িৎদ্বার হিসাবে যদি মার্কারি থাকে তাহলে কে যাবে? সোডিয়াম। ঠিক আছে? এটাই হচ্ছে তড়িৎদ্বারের প্রভাব। ওকে, আচ্ছা। তো এবার তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিয়ে দিই, সেটা হচ্ছে যে গলিত লেড নাইট্রেট যদি হয়, গলিত লেড নাইট্রেট, এখানে লেড নাইট্রেট মানে কি? লেড 2 প্লাস আছে আর NO3 নাইট্রেট আছে, S প্লাস আছে কি? গলিত, তারপরে S প্লাস নাই, OS মাইনাস। তো এখন তাহলে ক্যাথোডে কে যাবে? অ্যানোডে কে যাবে? এইটুকু তোমরা নিজেরা নোট করবা। অ্যানোডে নাইট্রেটের বিক্রিয়াটা এরকম, নাইট্রোজেন ডাই অক্সাইড সাথে হাফ, ঠিক আছে? এটা পারবে। পরেরটা কপার সালফেট অ্যাকোয়াস। অ্যাকোয়াস মানে জলীয় দ্রবণ, তার মানে এখানে কপার 2 প্লাস আছে আর হচ্ছে সালফেট 2 মাইনাস, আর এখানে আছে কি H প্লাস আর হচ্ছে OH। ওকে, আমার লাগবে হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া, আমার লাগবে হচ্ছে অ্যানোডের। এখন ক্যাথোডে কপার 2 প্লাস আর H প্লাস এই দুটোর মধ্যে কে যাবে? যে নিচে আছে সে যাবে। নিচে কে আছে ভাইয়া? এই যে দেখো নিচে কে আছে? এ হাইড্রোজেন, তারপরে তার মানে নিচে আছে কে? নিচে আছে কপার। তো কে যাবে? কপার যাবে, তাই না? তাহলে ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যাবে হচ্ছে কপার। এটা আমরা খুব ইজিলি করতে পারি। কপার 2 প্লাস প্লাস দুইটা ইলেকট্রন কপার হিসাবে জমা হয়ে যাবে, শেষ। এবার অ্যানোডে কে যাবে? সালফেট আর হাইড্রোক্সিল আর ভাইয়া সালফেটের রিঅ্যাকশন তো পারে, রিঅ্যাকশন তো তোমার মাথা। সালফেট আর হাইড্রোক্সিলের মধ্যে নিচে কি? হাইড্রোক্সিল। তাহলে অ্যানোডে কে যাবে? হাইড্রোক্সিল যাবে। ইতিমধ্যে আমরা হাইড্রোক্সিলের রিঅ্যাকশন দেখছি, যে হাইড্রোক্সিল দুটো ইলেকট্রন ছাড়বে, ছেড়ে পানি আর সাথে শেষ। তাহলে এই হচ্ছে
আমাদের প্রথম ক্লাস তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে 9-10 এর আমরা কিছু আইডিয়া নিলাম। বেসিক যাদের হচ্ছে 9-10 এর বেসিকটা স্ট্রং ছিল না, তারা আজকের ক্লাসটা দেখার পর একদম ভালো করে ক্লাসটা দেখে নিজের মতো করে নোট করে সুন্দরভাবে গোছায় রাখবা। এই বেসিকটা স্ট্রং হলে নেক্সট ক্লাসে আমরা আরো একটা বেসিক ক্লাস দিব এবং সেটা আরো তুখোর বেসিক, আরো ইন্টারেস্টিং বেসিক। ওই দুই বেসিকের উপর নির্ভর করে আমরা দুরন্ত গতিতে চলবো ইনশাল্লাহ। একদম বেসিক থেকে শুরু করেছি, ওয়েটে গেলাম। ঠিক আছে? তো আম, এই ক্লাসগুলো আমার ডিডিটি ভাই যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে তড়িৎ রসায়ন নামে প্লেলিস্ট অ্যাড হবে, সেখানে নিয়মিত তোমরা দেখতে পাবা। আর হচ্ছে আমার ডিডিটি ভাই পেজ বা গ্রুপ যেগুলো আছে, সেখানে আমরা নিয়মিত আপডেট দেবো, সাথে আমাদের প্রতি বছর। ঠিক আছে? তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আজকে এই পর্যন্তই থাকুক।